সিলেটে ভয়াবহ পাথর চুরি দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং বাংলাদেশে এই মুহূর্তে একটা জিনিস অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে যে কোনো অপরাধে সরকার কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে যখন সেই ঘটনাটা ভাইরাল হচ্ছে, প্রচণ্ড জনস্রোত তৈরি হচ্ছে, জনবিস্ফোরণ তৈরি হচ্ছে, তখন সরকার কিংবা এর সঙ্গে সংশ্লিষ্টরা নিজেদের মতো করে পদক্ষেপ নেয়ার ঘটনা দেখা যাচ্ছে। তার আগে পর্যন্ত কোনো ধরনের টনক নড়ার ব্যাপার আমরা দেখছি না, সেটা সরকারের হোক কিংবা রাজনৈতিক বিভিন্ন পক্ষের হোক। সিলেটের পাথর চুরির ঘটনাটা ঘটছে, একের পর এক ঘটছে, কিন্তু উপদেষ্টা বলছেন তিনি পারছেন না। আবার সেই ব্যর্থতার দায় স্বীকার করে তিনি পদত্যাগও করছেন না। তিনি বীর দর্পে বলছেন বিগত সময়ে 4 বছরে বন্ধ করতে পেরেছি, কিন্তু এখন আমি উপদেষ্টা হয়েই পারিনি। যখন আমি বেলাতে কাজ করেছি তখনই পেরেছি। এর আগে 4 বছর পাথর উত্তোলন বন্ধ ছিল, তার ক্রেডিট আবার দাবি করেছেন তিনি। বেলার প্রধান হিসেবে সেই ক্রেডিট দাবি করেছেন, কিন্তু বাংলাদেশ সরকারের উপদেষ্টা হিসেবে তিনি যে ব্যর্থ সেটাও আবার বলছেন, কিন্তু তিনি পদত্যাগ করছেন না। এরকম একটা প্রেক্ষাপট নিয়ে চতুর্দিকে যখন আলোচনা, আমরাও এটা নিয়ে ভিডিও তৈরি করেছি। তখন আমরা দেখলাম সিলেটের কোম্পানিগঞ্জে যৌথ বাহিনীর অভিযান। এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত মূল ধারার গণমাধ্যমে তেমন একটা খবর হয়নি, কিন্তু এই অভিযানটা ঘটেছে, অভিযানটা করা হয়েছে, এই বিভিন্ন সোর্সে আমরা নিশ্চিত হয়েছি। এই খবরটা যখন আমরা পাচ্ছি তখন গত রাতের একটা খবর আজকে গণমাধ্যমে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেটা হচ্ছে যে এই কোম্পানিগঞ্জে যে ব্যক্তি এই পাথর চুরির নেতৃত্ব দিচ্ছিলেন তিনি কোম্পানিগঞ্জ বিএনপির সভাপতি, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত রাতে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটা আদেশে এই ঘটনাটা ঘটেছে, যেটা আজকে গণমাধ্যমে এসেছে। এরকম ঘটনা যখন ঘটছে তখন এই পাথর চুরি কিংবা পাথর উত্তোলন, এই কর্মের সঙ্গে আরও কারা তারকা রাজনীতিবিদ জড়িত, কেন্দ্রীয় তারকা রাজনীতিবিদ জড়িত, এর সঙ্গে ধর্মীয় কোনো নেতা জড়িত কিনা, সেই ব্যাপারগুলো কি সরকার কিংবা যৌথ বাহিনী ভেবে দেখছে? যদি জড়িত হয়, যদি তারা অপরাধী হয়, সেই ব্যাপারে সরকার কি কোনো ভূমিকা পালন করবে? সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সিলেটের পাথর চুরির ঘটনা। সেই পাথর চুরির ঘটনা যৌথ বাহিনীর অভিযান নিয়ে বলছি। তার আগে বলি, বিএনপির কোম্পানিগঞ্জ সভাপতিকে বহিষ্কার করা হয়েছে। সেখানে বলা হয়েছে চাঁদাবাজি, দখলবাজি সহ দলীয় নীতি আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সব পদ স্থগিত করা হয়েছে। তার স্থলে বিএনপির সহসভাপতি সেখানকার হাজী আব্দুল মান্নান, তাকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এই ঘটনা যখন দেখছি, বিএনপি এক ধরনের দায় স্বীকার করে নিচ্ছে। এটা খুবই ভালো একটা কালচার, যে ঘটনা ঘটেছে তার দায় স্বীকার করে নেয়া এবং দোষী ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করা। এই ঘটনাটা ঘটিয়ে যদিও অনেক আলোচনা, অনেক ভাইরাল হওয়ার পরে বিএনপি এরকম সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্তটা যদি অনেক আগে নিত তাহলে আরও বেশি সাধুবাদ পাওয়ার মতো কাজ হতে পারত, কিন্তু তারা আগে নেয়নি। ব্যাপারটা যখন ভাইরাল, ব্যাপারটা যখন একেবারে ব্লাস্ট করছে, ব্যাপারটা নিয়ে যখন সরাসরি বিএনপির উপরে দায় চাপার মতো কার্যক্রম শুরু হয়েছে, তখন তারা এই সিদ্ধান্তটা নিয়েছে। তবুও ভালো, মন্দের ভালো। কিন্তু আমরা এই পাথর চুরি কিংবা পাথর উত্তোলনের একটু ইতিহাস ঘাঁটতে গেলে এই সরকারের আমলে এই 1 বছরের মধ্যে একটা দারুণ ইতিহাস পাই। সেই ইতিহাস হচ্ছে সেখানকার পাথর ব্যবসায়ীদের নিয়ে ইসলামী আন্দোলনের নেতা, সেকেন্ড ম্যান যিনি ফয়জুল করিম, যিনিই মূলত সবথেকে বেশি ভাইরাল, সবথেকে বেশি আলোচিত
বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তার কথা কখন কি বলেন সেটা নিয়েও মানুষের মধ্যে যথেষ্ট মানে কথাবার্তা রয়েছে যে তিনি তার নিজের কথায় ঠিক থাকতে পারেন কিনা। যেমন জামাত ইসলামকে নিয়ে জঘন্য নগ্ন ভাষায় তিনি আগে কথা বলতেন। জামাত থাকলে মানে কোনো দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলেও সেখানে কোনো দিন ইসলাম ফিরে আসবে, কিন্তু যদি জামাত প্রতিষ্ঠিত হয় সেখানে কোনো দিন ইসলাম ফিরে আসবে না, এরকম মন্তব্য করা ফয়জুল করিমকে দেখা গেছে জামাতের সঙ্গে জোট করার পন্থায় রয়েছেন এবং সেই প্রশ্নগুলোর উত্তর এখন তিনি ঠিকঠাক দিতে পারেন না। তাকে দেখা গিয়েছে একটা ভিডিওতে যে তিনি পাথর ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে একটা সংবাদ সম্মেলন করছেন। সেখানে তিনি সূরা কালাম দিয়ে সংবাদ সম্মেলন শুরু করলেন এবং তিনি বলার চেষ্টা করলেন যে এই পাথর উত্তোলন বন্ধ করা এটা হচ্ছে ভারতের ষড়যন্ত্র। 2019 সনে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ভারতের একটা এজেন্ডা বাস্তবায়ন করছে যে বাংলাদেশ থেকে পাথর তোলা যাবে না। আমি মনে করি এটা ভারতের চক্রান্ত, এটা ভারতের ইশারায় করা হয়েছে, তারা যেন তাদের নিম্নমানের পাথর আমাদের দেশে বিক্রি করতে পারে। এবং তিনি এটাও বলেছেন যে পাথর উত্তোলন না করলে পরিবেশের ক্ষতি হয়। সেই ব্রিটিশ থেকে আজ পর্যন্ত 2019 পর্যন্ত পাথর উত্তোলন হচ্ছিল, তখন পরিবেশ নষ্ট হয় নাই। হঠাৎ করে 2019 সনে সব পরিবেশ নষ্ট হয়ে গেছে, বরং পাথর না তোলার কারণে পরিবেশ নষ্ট হয়ে গেছে। যেমন নদীগুলো ভরাট হয়ে গেছে, নদী ভরাট হওয়ার কারণে সেখানে বন্যা সৃষ্টি হচ্ছে। তিনি বলার চেষ্টা করেছেন যে পাথর উত্তোলন না করলে নদী ভরাট হয়ে যায়, নদী ভরাট হয়ে গেলে ভারত পানি ছেড়ে বন্যায় আমাদেরকে তলিয়ে দিতে পারে। সেটাও একটা বড় ষড়যন্ত্র যে ভারত চায় না পাথর উত্তোলন হোক, নদীগুলো ভরাট হয়ে থাকুক, এটা ভারত চায় এবং তারা পানি ছেড়ে দেওয়ার পরে যেন আমরা বন্যায় ডুবে যাই, এটা হচ্ছে ভারতের ষড়যন্ত্র। সংবাদ সম্মেলনে তিনি এটা বললেন এবং সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপরেই আমরা দেখেছি যে বাংলাদেশে ব্যাপক হারে পাথর চুরি, পাথর উত্তোলনের ঘটনা ঘটেছে এবং কোম্পানিগঞ্জ এলাকাকে মরুভূমি বানিয়ে দেয়া হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে বিএনপি তো তার উপজেলা সভাপতিকে বহিষ্কার করলো। এই যে ফয়জুল করিম এই যে সংবাদ সম্মেলন করে এই কথাগুলো বললেন এবং পাথর ব্যবসায়ীদের উৎসাহ দিলেন, বিনিময়ে কি হয়েছে, কি বিনিময় হয়েছে সেটা না হয় আমরা জানি না কিংবা সেটা আলোচনা নাই করলাম, বিনিময় নাও হতে পারে। তিনি এমনি এমনি স্বপ্রণোদিত হয়ে কথা বলতে পারেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেহেতু কথা বলার স্কোপ আছে এখানে, সেহেতু তিনি আগ্রহী হতেই পারেন। কিন্তু তার এই কথা যে এক ধরনের অধ্যত্বপূর্ণ কিংবা এক ধরনের বাংলাদেশ বিরোধী কথা এবং মানে পরিবেশ বিরোধী কথা, সেটা আমলে নিয়ে কি সরকার তাকে প্রশ্নের মুখোমুখি করবেন কিংবা তাকে বিচারের মুখোমুখি করতে পারবেন? সরকার কি সেই হিম্মতটা রাখেন আদতেও কিংবা সেই সদিচ্ছাটা রাখেন আদতেও? সেই প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে ইদানিং। কারণ তার এই মাওলানার বিভিন্ন মানে এই মাওলানার এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এত পরিমাণে ভাইরাল হয়েছে যে এটা আদতে আর পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই। আমাদের দেশের কিছু কিছু মানে কি বলবো যে যারা ধর্মকে বিভিন্নভাবে প্রচার করার চেষ্টা করেন, বেশিরভাগই ভালো কথা বলেন, ভালো আলোচনা করেন, কিন্তু আমরা এমনও তো মানে মানে মাওলানা হুজুরদের দেখি যারা ইদানিং ওয়াজ শুরু করেছেন যে প্রফেসর ইউনূসকে নবী রাসূলের মতো প্রেরণ করা হয়েছে এবং তাকে উৎখাত করা কিংবা তাকে সরিয়ে দেওয়ার চিন্তা করা হচ্ছে হারাম। নবী রাসূলকে, নবীদেরকে যেভাবে প্রেরণ করা হয়েছে, তাদেরকে ভোটাভুটির আয়োজন করা হয়নি, সিলেক্ট করে চয়েস করে পাঠানো হয়েছে, তেমনি প্রফেসর ইউনূস ঠিক সেইভাবে এসেছেন। এই ওয়াজিদের কোনো শাস্তি হয় না। কিংবা ওয়াজ করা হচ্ছে যে মানে প্রফেসর ইউনূস হচ্ছে সরাসরি আল্লাহর রহমত, হে আল্লাহ তুমি মানে সবাইকে মোনাজাত করতে বলছেন, হে আল্লাহ তুমি এই নিয়ামতটা আমাদের কাছ থেকে কেড়ে নিও না, এই নিয়ামত যেন বহুদিন আমরা মানে ভোগ করতে পারি, এই নিয়ামত
থেকে আমরা যেন বঞ্চিত না হই। এই ধরনের ওয়াজ, এই ধরনের, যেমন আগে সুদের বিরুদ্ধে ওয়াজ হতো, এখন কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ হয় না। যারা সুদের বিরুদ্ধে প্রফেসর ইউনূসকে নানাভাবে দোষারোপ করে গালাগালি করে ওয়াজ করতেন, তারা এখন একেবারে 100% রিভার্স ওয়েতে ওয়াজ করছেন, এরকম দেখছি। তো সমাজের এই বিবেকবান শ্রেণী যদি কিছু মুষ্টিমেয় কিছু সংখ্যক, সবাই না, মুষ্টিমেয় কিছু সংখ্যক যারা প্রচণ্ড প্রভাবিত করার ক্ষমতা রাখেন, তারা যদি এই ধরনের বক্তব্য দেন, পাথর তুললে পরিবেশের লাভ হবে, পরিবেশের ক্ষতি হবে না, এই তত্ত্ব যখন বোঝানোর চেষ্টা করেন, তখন একজন পরিবেশবিদ উপদেষ্টা অসহায়ের মতো বলেন আমি পারছি না, তাহলে আমার মনে হয় যে আমরা ভুল পথে আছি। সর্বশেষ যেটা যৌথ বাহিনীর অভিযান প্রসঙ্গে আসি। আজকে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে এবং ব্যাপক তাড়াতাড়ি হয়েছে। পাথর উত্তোলন যারা করছিল তারা সেখান থেকে ভয়ে পালিয়েছে, এরকম ঘটনা আমরা দেখেছি। একটা ভিডিও চিত্র আমাদের চোখে পড়েছে, সেই ভিডিও চিত্রটা আপনারা দেখে নিতে পারেন। সেখানেই দেখা যাচ্ছে যে যৌথ বাহিনী আসছে এবং একটা আতঙ্ক তৈরি হয়েছে, আতঙ্কের ছোটাছুটি শুরু হয়েছে। ছোট্ট একটা মোবাইলের ভিডিও চিত্র এসেছে। গণমাধ্যমের বিস্তারিত, এই ভিডিও যখন করছি তখন পর্যন্ত গণমাধ্যমের বিস্তারিত কোনো কিছুই আমাদের হাতে আসেনি। তবে আসার কথা, যদি সত্যি সত্যি যৌথ বাহিনীর অভিযান ঘটে থাকে এবং পাথর যারা চুরি করেছে, যারা তুলেছে, তাদেরকে যদি বিচারের মুখোমুখি করে উত্তোলন করা পাথর যদি আবার তাদেরকেই দায়িত্ব দেওয়া হয় যে যেভাবে ছিল সেভাবেই আবার করে দিতে হবে নিজ অর্থ ব্যয়ে। বলা হচ্ছে হাজার হাজার কোটি টাকার পাথর অলরেডি এখান থেকে গায়েব করা হয়েছে। এখন একটা পরিপূর্ণ শাস্তি হতে পারে। এই সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে ধরে প্রথম শাস্তি হবে যে তারা বাধ্য থাকবে এখানকার যে আগের চেহারা, সেই আগের চেহারা ফেরত দেবে, পাথরগুলো ফেরত নিয়ে এসে। তাহলেই বুঝবে তারা কত ধানে কত চাল। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।